রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে রানীগঞ্জ যে অঞ্চল, সেই রানীগঞ্জ অঞ্চলের মধ্যে ফল খারাপ হয় তৃণমূল কংগ্রেসের। এবার ভূমিপুত্র কালুবরণ মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার যে সকাল থেকে রাত পর্যন্ত তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, আর এই অক্লান্ত পরিশ্রমে রানীগঞ্জ অঞ্চল থেকে কতটা ভালো ফল করতে পারে তৃণমূল কংগ্রেস, এটাই এখন দেখার। আমরা এখন রয়েছি রানীগঞ্জের যে রেল ময়দান, রানীগঞ্জ রেল ময়দানের গির্জাপাড়া এলাকায়। আর সেই সকালে আজ যে গির্জাপাড়ায় যে খ্রিস্টানদের যে চার্চ রয়েছে, সেই চার্চে পুজো দিয়ে কালুবরণ মণ্ডল আজ প্রথম প্রচার তিনি শুরু করছেন। রানীগঞ্জের যে এবারের যে ক্যান্ডিডেট কালুবরণ মণ্ডল, তাকে 2026 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে এবং তিনি এই এলাকার ভূমিপুত্র। সেই ভূমিপুত্র অনুযায়ী তিনি কতটা নিজের দিকে ভোটারদেরকে আকর্ষিত করতে পারে এবং নিজের জেলাতে কতটা ভোট তিনি টানতে পারেন, এটাই এখন দেখার। 77 সালে আমি প্রথম ভোট দিই। তার আগে পর্যন্ত কংগ্রেসের নেতাদের পিছন পিছন আমি ঘুরতাম। যেহেতু আমাদের পরিবারটা কংগ্রেসের, সেই জন্য কংগ্রেস নেতাদের পিছন পিছন আমি ঘুরতাম এবং কংগ্রেসকেই সমর্থন করে বরাবর এসেছি। 77 সালে প্রথম ভোটার হই। তারপর রাজনীতি করার পর মানুষের সঙ্গে মিশে করে আমি থাকতে চাই। আমি দুবারের পঞ্চায়েত মেম্বার। প্রথম চান্স আমাকে দেওয়া হয় 1993 সালে তৃণমূল কংগ্রেস থেকে। 1993 সালে কংগ্রেস থেকে পঞ্চায়েত নির্বাচন জয়লাভ করি। আর আমার দুটো সিটি ফ্যাক্টর ছিল, সেই দুটো সিটি জয়লাভ করে আমরা তৃণমূল পঞ্চায়েত প্রধান ভোট গঠন করি। তারপরে আবার 1999 সালে আবার কিন্তু আস্তে আস্তে প্রথা পল্টে যায়, ব্লক সভাপতি হিসেবে গিয়ে। তখন আমাদের ব্লকে একটা ব্লক, অন্বেষণ ব্লক একটা। তখন ব্লক সভাপতি হিসেবে ফার্স্ট ব্লক সভাপতি 1999 সালে। 1998 সালে আমি চেয়ারম্যান ছিলাম পুরো বিধানসভার, আর 1999 সালে ফার্স্ট ব্লক সভাপতি। 2003 পর্যন্ত আমি ব্লক সভাপতি দায়িত্ব নিয়ে করে পালন করি এবং দলকে যথেষ্ট শক্তিশালী করার চেষ্টা করেছি। তারপরে আমি 1993 সালে একটু ফ্যামিলি প্রবলেমের জন্য আমার বাড়ি এইসব কমপ্লিট করতে পারিনি। বিজনেসটা আমার একদম অফ হয়ে গেছিল। আমি আমাদের নেতৃত্বের কাছে জানাই যে দাদা, ব্লক সভাপতি আপনারা অন্য কাউকে আমি নাম দিচ্ছি, তাকে করুন। আমি আবার ঠিক টাইমে, ঠিক ইলেকশনের টাইমে কিন্তু আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে। মানে তৃণমূলের সঙ্গ আপনি তারপর থেকে ছাড়েননি, জবে থেকে আপনি জয়েন করেছেন? 97 ডিসেম্বরে যে তৃণমূলের সঙ্গ ধরেছি, ওটা আমি কোনদিন ছাড়িনি এবং আগামী দিনে ছাড়বো না। আমি খালি একটাই জিনিস, একটা পঞ্চায়েত মেম্বার আমি 1998 সালে ধরুন তৃণমূলেরই, আমি 93টা বাদই দিলাম। তাহলে এই রানীগঞ্জের যে তখন তো যে উখড়া বিধানসভা ছিল, সেই উখড়া বিধানসভার মধ্যে প্রথম আপনারা অন্ডাল গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পক্ষ থেকে জিতেছিলেন, ওটা কোন সাল? গ্রাম পঞ্চায়েত ওটা আমরা 1993 সালে কংগ্রেসে জিতলাম। 1998 সাল থেকে কন্টিনিউ এখনো পর্যন্ত পঞ্চায়েত আমাদের দখলে, আমাদের তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। একটা জিনিস বলা ভালো যে 2021 সালে রানীগঞ্জ বিধানসভার যে রানীগঞ্জ কেন্দ্র, রানীগঞ্জ যে অঞ্চল, সেই রানীগঞ্জ বিস্তীর্ণ অঞ্চলে আপনারা ভোটে সেরকম ফলাফল করতে পারেননি। এবারে ভূমিপুত্র হিসাবে তৃণমূল কংগ্রেস আপনাকে প্রার্থী করেছে, রানীগঞ্জ থেকে কতটা ফল হতে পারে? দেখুন, ভূমিপুত্র হিসেবে ধরতে গেলে পরে যারা ক্যান্ডিডেট হচ্ছে সবাই ভূমিপুত্র, কিন্তু ভূমিপুত্রের অ্যাক্টিভিটিসটা দেখতে হবে। যে 24 ঘন্টা দলের জন্য টাইম থাকে, 24 ঘন্টা মানুষের জন্য টাইম দেয়, সে ভূমিপুত্র না কেউ সপ্তাহে একদিন আসবে সে ভূমিপুত্র? এটা স্বীকার করতে হবে মানুষকে যে কে ভূমিপুত্র। তো আজকে সিপিএম প্রার্থী তো তোলানীতি, উনিও ভূমিপুত্র। তো সিপিএম এর অবস্থা যা, ওনাদের আজকে দুর্গতি ওনারা বুঝতে পারছেন। ওনারা একটা টাইম বলেছিলেন আগে রাম তারপর বাম, তো এই কথা বলে পরে ওনাদের ভোট ট্রান্সফার করেছিলেন তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য, কিন্তু সেই ইয়েতে সাকসেস হয়নি। কিন্তু আগামী দিনে ওদের দেখুন, আজকে যে দল 235টা সিট জিতে, সেই দল আজকে একটাও সিট পায়নি। কংগ্রেস সিপিএম জোট করে পরে পায়নি। তো আজকে এই জন্যই বলবো যে ভূমিপুত্র তাকেই মানায় যে 24 ঘন্টা যার ফোন খোলা থাকে, যার যদি কোনো কারণে ফোন অ্যাটেন্ড করতে না পারলাম, রিফোন করি, আমি যে মিস কল আসে রিফোন করি। এবং আমি চাই যে ভূমিপুত্র হিসেবে সমস্ত রানীগঞ্জবাসী বেছে নেই যে কে ভূমিপুত্র। এই যে বিধানসভা কেন্দ্রে আপনাকে টিকিট দেওয়া হয়েছে, আপনাদের যে দলের যারা রয়েছে তারা কি আপনার সঙ্গে রয়েছে?
দেখুন এখন পর্যন্ত কে রয়েছে কে না রয়েছে, কর্মীরা আছে, কর্মীরা 100% আছে, আর কর্মীরাই ভোট করাবে। দেখুন সবাই জানেন, আমাদের দিদি বলে এবং আমিও বলি, কর্মীরাই দলের সম্পদ। কর্মীরা যা কাজ করে নেতারা কেউ করে না। নেতারা বসে পড়ে বাড়ির থেকে ওটার চালায়। আর অনেক নেতা আছে, তাই বলে এই নয় সব নেতাই, কিছু কিছু নেতা আছে তারা হয়তো ধরে রাখুন যে উপরে এক দেখাচ্ছে ভিতরে এক করার চেষ্টা করছে, কিন্তু সফল হবে না। তাহলে তো আপনি হেরে যাবেন যদি অসম্ভব। মানুষ যার সঙ্গে থাকবে অসম্ভব, কাউকে কেউ হারাতে পারে না। ওটা ঈশ্বরের আশীর্বাদ থাকে, তার সঙ্গে মানুষের আশীর্বাদ। যে কাজে থাকবে সে কিন্তু আগামী দিনে লড়াইয়ে জয়লাভ করবে। তাহলে টিফিনে কি কি থাকে সকালে? কোনোদিন সেবাই খাচ্ছি, আর একটু মতো খানা খাই, আর 2 পিস রুটি। তো এটাতে কি সকাল থেকে দুপুর সন্ধ্যে পর্যন্ত? পর্যন্ত চলে যায়। মাঝে মাঝে ডাবের জল খাই, মাঝে মাঝে গ্রিন টি পাই না সব জায়গায়, সেটার মধ্যে লাল চাটা খাই উইদাউট সুগার। সেইভাবেই চলে যায়। আর দুপুরে 2-3টের সময় মানে এই যে আপনি যখন নাম আপনার ঘোষণা হয়েছে তারপর থেকে আপনি প্রচারে নেমেছেন, ডেলি কি রুটিন এই সকালে খাবার খেয়ে বাড়ি থেকে বেরোনো? সকালে খাবার থেকে বাড়ি থেকে বেরোই। তার আগে আপনি কি করেন? হ্যাঁ, স্নান করার পরে পুজো আমি স্নান করার পরে একটু ঠাকুরকে প্রণাম করি। পুজো করে বেশি দেরি টাইম হয় না, কেন রাত্রি 12টা 1টা 1:30 বেজে যাচ্ছে বাড়িতে। তো যেটুকু 3-4 ঘন্টা একটু রেস্ট করার টাইম পাই, ওই টাইমটা বাদ দিয়ে করে এই শর্ট টাইমের মধ্যে আমাকে আবার 7:30টার মধ্যে আমি প্রত্যেকদিন প্রায় বেরিয়ে যাই। 2020 সালে সম্ভবত 20 জুলাই ধস নামে, 20 এবং 21 জুলাই ধস নামে। আর সেই সময় হরিশপুর গ্রামের প্রায় অধিকাংশ মানুষই বাড়ি ছেড়ে তখন ওদেরকে পালিয়ে যেতে হয়েছে ভয়ে। যদি আপনি জিতে আসেন বিধানসভায়, এটা কথা তুলবেন এই পুনর্বাসনের এই বিষয়ে? অবশ্যই তুলব। পুনর্বাসনের জন্য আমাদের মুখ্যমন্ত্রী যেটা একটা ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, সেটা মুখ্যমন্ত্রী সেদিন জনসভায় আলোচনা করেছেন যে একটা নয় 2টো ফ্ল্যাট দেওয়া হবে, প্লাস 10 লাখ টাকা কম্পেনসেশন টাকা দেওয়া হবে। তো যারা ইচ্ছুক ব্যক্তি থাকবে তাদেরকে আমরা বুঝিয়ে দেখবো। যাদের গরু ছাগল নিয়ে পরে ইয়ে নেই, কারবার নেই, তারা অবশ্যই নিতে পারে। ওটা একটা ভালো পজিশনের জায়গা আছে এয়ারপোর্টের মধ্যে, নিতে পারে। কিন্তু যারা গরু ছাগল বিভিন্নভাবে কাজকর্ম করে খায়, গরুর দুধ দিয়ে করে দুধ বিক্রি করে খায়, তাদের পক্ষে ওই ফ্ল্যাটে টাকা সম্ভব নয়। তাদেরকে আমি বলবো, এই শেয়ার কর্তৃপক্ষ বলবো যে ওদের অনেক জমি আছে, সেই জমিতে তাদেরকে বস করালে পরে তাদের কম্পেনসেশন, বাড়ির কম্পেনসেশন দেয়, তার জমিটা ওরা দিয়ে, তারপরে অনেক মানুষ উপকৃত হবে। যে ইয়েগুলো এটা টোটাল যদি যেটা বলেছিলেন, এটা অন্ডাল ব্লকের ক্ষেত্রে যে আমাদের 10-15 এলাকার জন্য একটা রয়েছে। আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি, কালকেও চেম্বার অফ কমার্সে বলেছি, আমরা যে রানিংয়ে বাঁচাও অভিযান চলছে, আমরা কিন্তু ঐক্য বাঁচাও অভিযানে আমরা আমাদের দল নিয়ে সামিল হব। আর চারদিকে যে ওসিপি করার চক্রান্ত চলছে রানিংয়ে টাউনের, তার বিরোধিতা দলীয়ভাবে আমার নেতৃত্ব অনুমতি নিয়ে দলীয়ভাবে আমরা এগুলো মানে রুখবো। এগুলোকে যে একটা ঐতিহ্য শহরকে একটা খালি ব্যবসার জন্য, টাকার জন্য একটা এই শহর থেকে বন্ধ করে দেওয়া চলবে না। আর আমাদের দিদিকে আরেকটা কথা আমাদের বুঝতে হবে, রানিগঞ্জের মানুষ কালকে চেম্বার অফ কমার্স থেকে বলেছেন যে দিদি কিন্তু জেলাগুলো ছোটো ছোটো করছেন। আমরা চাইব 2টো সাব ডিভিশন আছে, রানিগঞ্জ, এই দুর্গাপুর, আসানসোল। আমরা চাইবো মাঝে যদি একটা ছোটো সাব ডিভিশন করা যায়, রানিগঞ্জ করে দেবে, আন্ডার মিলে। হ্যাঁ, তাহলে পরে আমাদের জায়গাটা কাজের অনেক সুবিধা হবে। আমরা এটাই অবশ্যই দিদিকে রাখবো। দিদিকে যদি আমরা বুঝাতে পারি যে এতে অনেক মানুষের সুবিধা হবে, মানুষকে যাতায়াতের প্রচুর কষ্ট হয়, যাতায়াতের করতে হচ্ছে, তাহলে পরে কিন্তু এইটা কিন্তু অবশ্যই দিদি করবেন। দিদি কিন্তু যা বলেন তাই করেন, আমরা সকলে প্রত্যেকটা দেখতে চাই। আর বিপরীতে কেন্দ্রীয় সরকার যা বলে তার উল্টো করে। ওনারা এক টাইম বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি হওয়া উচিত ছিল। উল্টো 24 কোটি চাকরি তো হয়নি, উল্টো আপনার করোনা থেকে এখন পর্যন্ত প্রায় 4 কোটি আরও বেকার বেড়ে গেছে। এই সিচুয়েশন ভারতবর্ষে। এক টাইম বলেছিলাম যে কালো টাকা উদ্ধার করবার 15 লাখ করে প্রত্যেকের অ্যাকাউন্ট দেবো,
এইভাবে গদি মিডিয়াকে এবার প্রচার করে এবার ভোট মানে দিতে হবে। মানে আপনাদের যে সরকার রয়েছে তৃণমূল সরকার যেটা প্রতিশ্রুতি দেয় সেটা প্রতিশ্রুতি পালন করে, পাশাপাশি কেন্দ্র সরকারে যিনি রয়েছে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি রাখে না। সে প্রতিশ্রুতি রাখে। একদমই কালুবাবুর টিফিন করার পরেই বেরোবেন রানীগঞ্জে বিভিন্ন জায়গায় তিনি প্রচার সারবেন, জনসংযোগ সারবেন, আর আমরা থাকছি কালুবাবুর সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত, পায়ে পায়ে প্রার্থীর সঙ্গে। আমাকে যদি অনেক কিছু দেখেন না দেখেন, এদিকে ড্রেনগুলো দেখবেন। হ্যাঁ, ড্রেন পরিষ্কার হয়। শোনো না, হ্যাঁ। দিন পরিষ্কার করে আস্তে আস্তে ছেলেতে পরিণত করতে হবে। না, রাজুদা অনেক হেল্প করেছে। রাজুদা আমাদের হয় না ঠিকই, তাও আসে না, রাজুদা বলতেও আসে না। এই প্রচারে অগণতি মানুষ এলাকায় দেখা যাচ্ছে, কালুবর্ণ মণ্ডলের সাথে হাত মিলাচ্ছে এবং পাশাপাশি তাকে মালা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। আমি কালুবাবুর কাছে জানার চেষ্টা করব যে এই যে প্রচার যে সকাল 8টা থেকে তিনি শুরু করেছেন, সেই প্রচারে কতটা সাড়া পাচ্ছেন। কালুদা, আজ সকাল থেকে আমরা যেটা দেখলাম, ব্রেকফাস্ট করার পরেই আপনি মানে সকাল বলা যায় 6:30 নাগাদ, সকাল বলা যায় না, ভোর 6:30 নাগাদ আপনি ব্রেকফাস্ট করেন এবং তারপরে আপনি প্রচারে নামলেন। কতটা সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি। রানিগঞ্জে যেটা আমরা আশা করতে পারিনি সেই ছাড়াটা কিন্তু রানিগঞ্জ বুক থেকে আসছে কর্মীদের তরফ থেকে, এবং যারা আম পাবলিক তারা বিপুল ভাবে আমাকে গ্রহণ করছে, এটা আমি জোর করে বলতে পারি। মানুষের একটা স্বতঃস্ফূর্ত ভাবে বুঝে যায়, না হলে পরে এইভাবে মানুষ বেরিয়ে আসতো না। যদি দলের প্রতি বিরূপ থাকতো বা ক্যান্ডিডেটের প্রতি যদি বিরূপ থাকতো, এইভাবে মানুষ কিন্তু বাইরে বেরিয়ে আসতো না। মানুষ আশীর্বাদ করছেন। অবশ্যই আমরা মেইন উদ্দেশ্য আমার রানিগঞ্জ অন্ডাল ব্লকে আমরা জয়লাভ করি, আর রানিগঞ্জ টাউন থেকে এইবার আমি কোথা দিয়ে এসছি উপরে, রানিগঞ্জ টাউন থেকে আমি লিড নিয়ে পরে বেরোবো, মন্ডল ব্লকে আমি সমাপ্তি করবো। 2021-এ যে বিধানসভা পেরিয়েছে, বিধানসভার সময় রানীগঞ্জ থেকে আপনাদের লিড একদমই কম বলা যায়, লিড আপনারা পাননি, পিছিয়ে পড়েছিলেন। তো সেখানে 2026-এ বিধানসভাতে আপনাকে দল প্রার্থী করেছেন এবং আপনি এই এলাকার ভূমিপুত্র। সেই হিসেবে যদি আপনি জিতে আসেন, এই রানীগঞ্জ এলাকাতে আপনি প্রথম কাজ কি করবেন? প্রথম কাজ দেখুন, রাস্তাঘাটের যানজট ছাড়ানো। দ্বিতীয় কাজ হলো পলিউশনটা কন্ট্রোল করতে হবে। আর একটা রানীগঞ্জ অঞ্চল জুড়ে, যেটা আমি কালকে চেম্বার অফ কমার্সের সঙ্গে মিটিং করে শুনতে পেয়েছি, যে রানীগঞ্জের 4 সাইডে ওপেন কাস্ট করে পরে রানীগঞ্জকে একটা মানে বন্দি মতন করে দেওয়ার চেষ্টা চলছে, যাতে রানীগঞ্জে মানুষ এমনি এমনি বেরিয়ে যায়। কিন্তু রানীগঞ্জ একটা ঐতিহ্য শহর, এই শহরকে 300, 400, 500 বছর কতদিন আগে ইয়ে হচ্ছে সেটা আমরাও জানি না, কিন্তু এই শহরকে কোনোভাবেই মান্যতা দেওয়ার চেষ্টা করলে পারে সেটা আমরা বরদাস্ত করবো না। আমি বলেছি যে আপনারা যে একটা প্রতিবাদ মঞ্চ করেছেন, ইলেকশনটার জন্য আমি পাচ্ছি না, ইলেকশনের পরে 29 তারিখের পর আমরা কিন্তু ওই মঞ্চ হাজির হব এবং সব জনগণ একসঙ্গে থেকে পরে এর প্রতিরোধ করব। খালি কয়লা উত্তোলন, যদি কয়লা সব জায়গায় থেকে মানুষকে উচ্ছেদ করে দেওয়া হবে, এটা কিন্তু চলতে পারে না, এটা মানা হবে না। আমার চিন্তা যেখানে নতুন সংগঠন, সেইখানে নতুন জায়গায় এসে পড়ে সেই জায়গাটা আমাকে বেশি টাইম দিতে হবে এবং মানুষের জয় করতে হবে, মানুষের মন জয় করতে হবে। আমার দেখুন একটাই আমার পরিচয়, আমার সততাই পরিচয়। আমি দুর্নীতিকে প্রশ্রয় দিই না আর দুর্নীতি করবো না, এইটাই আমার পরিচয়। কেননা দুর্নীতি একজন করে, আর দলের কর্মী কিন্তু 100 জন যদি থাকে, সেই 100 জন কিন্তু নামে চাপে তৃণমূল কংগ্রেসের নামে, কিন্তু একজনের দুর্নীতির জন্য দল কেন বদনাম হবে? এইটাই আমি চাই যে কোনো দুর্নীতি, আমি যদি এই রানীগঞ্জ বিধানসভা থেকে জয়লাভ করি, আমি স্ট্রাকচারটা এমন বানাবো যারা দুর্নীতি যুক্ত নয়। ব্যবসা অনেক কিছু করতে পারি, কিন্তু সরকারি জমি দখল করে নেওয়া বা কারো জমি দখল করে নেওয়া, এগুলো আমি কিন্তু বরদাস্ত করবো না। এটা আমাকে আমার রানীগঞ্জের একটা জিনিস দেখা যায়, প্রমোটিং যে সিস্টেম এর যে সিস্টেম একটা গড়ে উঠেছে, সেই প্রমোটিং সিস্টেমকে প্রমোটিং সিস্টেম হওয়াতে সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়, এমনকি দেখা যাচ্ছে রানীগঞ্জে বিভিন্ন জায়গায় যে জায়গা রয়েছে, সেই জায়গা মিউটেশন করতেও অনেক সমস্যা হয় সাধারণ মানুষের। তো সেই দিকেও কি নজর থাকবে আপনার? সেদিকে নজর থাকবে। আমরা যেমন আগে অন্ডাল বিএলআর ট্যাকেল করতাম, এবার আমার রানীগঞ্জ বিএলআর ট্যাকেল করতে হবে, যাতে মানুষের সুবিধার্থে আমরা দিদিকে, যদি আমরা বিধানসভায় যাই, দিদিকে যে অসুবিধাগুলো আছে দিদিকে যদি জানাই, আমি মনে হয় এর সুরা হবে। দিদি কিন্তু যা বলে তাই করে, দিদি কিন্তু ফাঁকা হওয়ার উপরে কথা বলে না। আপনারা জানেন একটা কেন্দ্রে বিজেপি সরকার 12 বছর আছে, আমরা 15 বছর হয়ে পরে 16 বছর এবারে পা দেবো 24 মুখ্যমন্ত্রী হওয়ার পর।
তো একটা ডিফারেন্স এইটা দেখুন, যে সরকার গোটা রাজ্য থেকে আমাদের 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর তুলে নিয়ে যায়, অথচ সমস্ত স্কিম আমাদের এখানে বন্ধ করে দিচ্ছে। এটা কিন্তু দ্যাচরিত হচ্ছে, কি বলে এটাকে, যে এটা মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে শিক্ষা দিচ্ছে। এসআইআর নিয়ে পরে মানুষকে পরেশান করে দিচ্ছে, অনেক বাড়ির নাম কাটা গেছে, অনেক কিছু হয়েছে। এরা ভাবছে 4,800 ভোটে এখান থেকে রানিয়ে টাউন থেকে 800 কিছু ভোটে ওরা লিড করেছিল। এরা ভাবছে নাম কেটে পরে প্রায় 8 থেকে 9,000 আমাদের চিহ্নিত করা নাম কেটেছে। কিন্তু মানুষ বিতব্যস্ত এই সরকারের উপরে। গ্যাস থেকে শুরু করে, তেল থেকে শুরু করে জয়ভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। মানুষ কিন্তু আজকে দিদির প্রকল্পগুলো যদি না থাকতো তাহলে অনেক মানুষ কিন্তু মারা পড়তেন। আপনারা জানেন এরা কৃষকদেরও আন্দোলন মানে না, কোনো কিছু এরা মানে না। 2 পুঁজিপতি দেশ চালাচ্ছে, আর 2 পুঁজিপতি গুজরাটি, 2 গুজরাটি দেশ চালাচ্ছে, 2 গুজরাটি দেশটাকে কিনছে। আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে পাচার হয়ে যাচ্ছে, যাদের মুকুব করে দেওয়া হয়েছে। এমনকি জয় সাহেবের টাকা মুকুব করে দিচ্ছে, অনিল আম্বানি মুকুব করে দেওয়া হচ্ছে, এইভাবে টাকা মুকুব করে দিচ্ছে। কিন্তু একটা সাধারণ মানুষ যদি একটা বাড়ি করার জন্য 5,000 টাকা লোন নেয়, তার যদি এই 2 লাখ টাকা ডিউ থাকে, তার বাড়িটাকে অকশন করে দেওয়া হচ্ছে। এই হলো এই সরকারের কাজ। এই সরকার কোনো মানুষের কাজে লাগেনি আজ 12 বছরে, এবং আগামী দিনে লাগবে না। যত তাড়াতাড়ি এই সরকারকে বিদায় করা যায়, তত আমার ভারতবর্ষের মঙ্গল হবে। পঞ্চায়েত মেম্বার হয়েছে, মেম্বার হয়েছে। আমাকে কোনোদিন দলকে ব্লক প্রেসিডেন্ট সরকার দেয়নি। আমি 2003-এ আমি অবসর নিয়েছিলাম। পায়ে পায়ে প্রার্থীর সঙ্গে আমরা ছিলাম সকাল থেকেই। সকালে সবাই ছিল, মজা লাগলো, ভালো হলো। আমার আর কটা পাঠ করছে। দুটা এইদিকে দুটা আছে, 174 पे 76 3 हो गया। ठीक है, এদিকে 3টা পাঠ হয়ে যাবে। अब इधर हो गया। কাঠগাদা? ওর আমার ওইটা হয়ে গেল 6টা পাঠ। হ্যাঁ, কাঠগাদা আছে। রোডে যেটা আছে দুদিকে করে আছে না, আমার এখানে কত ভোটার কত? আমার হয়ে যাবে এখন কেটে ফুটে আসতে 9,000 কিছু আসছে। কালুবন মণ্ডল রানীগঞ্জ বিধানসভার যিনি ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের, তিনি সকাল থেকে প্রচার ছাড়লেন রানীগঞ্জের বিভিন্ন জায়গাতে। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে এখন রাত। এই যে প্রচার তিনি সারলেন, প্রচার ছাড়াতে মানুষের কতটা তিনি সহযোগিতা পাবেন এই ভোট বাক্সে, তা আমি জেনে নেব কালুবন মণ্ডলের কাছ থেকে। দাদা, আপনি বলুন, সকাল থেকেই আপনার সঙ্গে আমরা রয়েছি, কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমরা রয়েছি। সকাল 6:30টায় আপনি বেরিয়েছেন নিজের বাড়ি থেকে টিফিন করে, তারপরে রাস্তাতে দেখা গেল কিছু জায়গা হয়তো চা খেলেন, 2-1টা বিস্কুট, তারপরে আপনার পায়ে পায়ে প্রচার, কোনো জায়গাতে দেখা গেল যে টোটো করে আপনি প্রচার করলেন। কতটা সাড়া পেলেন? তো আপনারা তো সকলেই দেখলেন যে কিভাবে অপরন্ত মানুষের সাড়া পাচ্ছি, এবং এটার কৃতিত্ব কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিদির অপরন্ত সাড়া। এই সাড়া আমি কিন্তু কোনোদিন বিধানসভা ইলেকশন লড়িনি, আমরা জেলা পরিষদ লড়েছি দেখেছি, কিন্তু বিধানসভায় যে একটা এলাকা থেকে একটা এলাকা এত বড় 300 প্রায় বুথ আছে, সেইখানে এইভাবে প্রত্যেকটা বুথে বুথে যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে, আমার বিপুল ভোটে এইখান থেকে জয়লাভ করবো আমার ধারণা। আপনারাও দেখতে পারবেন 4 মে দেখতে পারবেন আপনারা যে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করবে, তার সঙ্গে রানীগঞ্জ বিধানসভা অ্যাড হয়ে পড়ে বিপুল ভোটে আমরা জয়লাভ করবো। আমরা কোনো চিন্তার মধ্যে বিভিন্ন নেই। জায়গায় দেখা গেল মানুষের অভাব থেকে শুরু করে অভিযোগ, মানুষের সঙ্গে আপনি কথা বললেন। হ্যাঁ। কি ধরনের সমস্যা রয়েছে রানীগঞ্জে? দেখুন, সমস্যা তো আছে, কিছু ড্রেনেজের সমস্যা আছে, কোথাও রোডে যে সমস্যা আছে। এমনি তো আরো যদি বেশি ডিপে ঢুকি, যে যারা একটু আপার লেভেলের, তারা বেশি পলিউশন এবং যানজটটাকে বেশি ইয়ে করছে। আমাদের উদ্দেশ্য হলো একটা, মুখ্যমন্ত্রীর যেমন উদ্দেশ্য যে পলিউশন যানজট থেকে রাস্তাঘাট কমপ্লিট করা, এবং মানুষকে পরিষেবা দিয়ে পারে। মানুষের যাতে কারো কন্যাশ্রী বন্ধ আছে বা কন্যাশ্রী কারো হয়নি, তার কন্যাশ্রী আমাদের ছেলেরা তার কন্যাশ্রী ফর্ম ফিল আপ করে যাতে কন্যাশ্রী পায়, তার ব্যবস্থা করে দেওয়ার আমাদের কর্তব্য, এবং আমাদের ছেলেরা করবে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, আমরা ঘরে বসে রাজনীতি করিনি। আমরা 12 মাস দলের কর্মীদের সঙ্গে থাকি এবং বাসিন্দাদের সঙ্গে থাকি। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে
যে কাজ তাপস দা অপূর্ণ রেখে গেছে সেই কাজকে আমার পূরণ করার কাজ আছে। আমি আগামী দিনে রানীগঞ্জ বিধানসভা নিশ্চিত করবো। আগে অন্ডাল ব্লকের আমি ছিলাম, আমার বিধানসভার মধ্যেই পড়ে। তো এইবারে কিন্তু আমার টোটাল রানীগঞ্জ বিধানসভা নিয়ে আমাকে চিন্তা করতে হবে, যে কাজ আমরা করবো উঠতে পারবো সেটা আমরা করব, যেটা এডিডিএ তে করার ইচ্ছা হবে সেটা এডিডিএ তে করাবো, যেটা ডাইরেক্ট আমরা সিএম ফান্ড থেকে করিয়ে নিতে পারবো সেইটাও আমরা করব, এবং উন্নয়নে আমাদের লক্ষ্য আছে। একদমই সকাল থেকে আমরা পায়ে পায়ে প্রার্থীর সঙ্গে ছিলাম, আমাদের সঙ্গে ছিল কালুবরণ মণ্ডল। তিনি যেটা জানাচ্ছেন জেতার পক্ষে তিনি 100% আশাবাদী রয়েছেন। পাশাপাশি তিনি জানাচ্ছেন যে রানীগঞ্জ বিধানসভা অঞ্চলের মধ্যে রানীগঞ্জ এলাকায় বেশ কিছু সমস্যা রয়েছে, যেমন পলিউশনের সমস্যা রয়েছে, পাশাপাশি যানজটের সমস্যা। সেই যানজটের সমস্যা এবং পলিউশনের যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করার তিনি চেষ্টা করবেন। এখন দেখার তিনি এই ভোট বাক্সে কতটা সাধারণ মানুষের মন জয় করে ভোট বাক্সে প্রতিফলন করতে পারে সেটাই এখন দেখার। আর সেটা দেখতে হলে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে মে মাসের 4 তারিখ রেজাল্টের দিন। অন্ডাল থেকে তাপস গোপ, কলকাতা টিভি।